বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। খুব ছোটবেলায় বাবা মারা যায় আমার। ফ্যাক্টরিতে রাত্রি চাকরি করতাম, দিনে স্কুল করতাম। মাস্টারমশাই এসে চুলের মুঠি ধরে টেনে সোজা করে বলছেন, ক্যারে রাত্রিবেলা চুরি করতে যাও নাকি, ঘুমাইতেছো? মাও ওই বাচ্চাদের না, ওই 4-5টা বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, আমিও সেগুলো করতাম। প্রায় চলে না মাকে নিয়ে সংসার, বাড়ি ভাড়া দিতে পারি না, খুবই কম বাড়ি ভাড়া। তারপরে সোনালি নাচের টিউশনই করতো, যা টাকা পেতো সব আমাকে দিয়ে দিত। বাড়ির অমতে গিয়ে আমাকে বিয়ে করলো, বস্তির মধ্যে থাকিও সেই বাড়ি দেখেও আমাকে বিয়ে করলো। আজকে ও নেই, আমাকে মেয়েকে ছেড়ে চলে গেছে। আমি কেরানির চাকরি ছেড়ে দিয়ে এসেছিলাম যে কেরানির চাকরি করব না। দেখলাম যে সেই কেরানির চাকরির থেকেও খারাপ অবস্থায় পড়লাম আমি এসে। আমার সেই সময় এই 2009-10 এই সময়টা কাজের ভীষণ অভাব হয়ে গেল। হঠাৎ করে আমার হাত থেকে সব কাজ চলে যেতে শুরু করলো এবং আমি টানা বসে রইলাম। এবার ইএমআই দিতে পারছি না, তখন বাড়িটা আমাকে বেচতে হলো। আমাকে তো সেভাবে বাংলা সিনেমা ব্যবহারও করেনি, এখন আমাকে পেটের দায়ে সিরিয়ালই করতে হয়। আর বোধহয় একটু ভুল সময়ে এসে পড়েছিলাম আর কি। এই মানে যা বলতে এই ফ্ল্যাটটি আছে, বেচে দেবো। এটা আর অসুবিধা হচ্ছে মেয়েকে দিয়ে যেতে পারবো না কিছু, এইটুকুই তো আছে, আর তো কিছু নেই। প্রথম অডিশন দেওয়া দূরদর্শনে, আর তারপরেই অভিনয় জীবনের শুরুটা হয়। বলা যায় এক প্রকার চাকরি ছেড়েই অভিনয়ে আসা, বিশ্ববিদ্যালয়ের চাকরি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শঙ্কর চক্রবর্তী, অভিনেতা শঙ্কর চক্রবর্তী। প্রথমত দাদা স্বাগত আপনাকে। এই সময়টা কেমন কাটছে? ব্যস্ততা তো অনেকটা তুঙ্গে বলা যায়। এই সময় আসলে চলছে, একটা সিরিয়ালের শুটিং চলছে। সিরিয়াল তো প্রায় রেগুলার থাকে। এছাড়া একটা ছবি করলাম, দাবারু বলে একটি ছবি, পথিকৃৎ বসু ডিরেক্টর, ওই সূর্যশেখরের লাইফ নিয়ে, উইন্ডোজের ছবি। তারপরে একটা কেমিস্ট্রি মাসি বলে একটা সিরিজ করলাম, এটা হইচইয়ের জন্য, সৌরভ চক্রবর্তী ডিরেক্টর। এই আর থিয়েটার করছি আমি, মানে অনেক দিন পরেই আমি সেই, অ্যাকচুয়ালি থিয়েটার আমি ছোটোবেলা থেকেই করতাম। ছোটোবেলা মানে প্রথমে পাড়ার থিয়েটার, তারপরে আইপিটিএ, তারপরে পিএলটি, পিপলস লিটল থিয়েটার, উৎপল দত্ত কাছে আমার, উনি আমার গুরু। তারপরে বিচ্ছিন্নভাবে কিছু কাজ করেছি আমি। কলপায়ু বলে একটি দল আছে, তাদের সঙ্গে একটা নাটক করেছি দেবেশ চট্টোপাধ্যায়ের ডিরেকশনে, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে গ্যাপ ছিল, তারপর রঞ্জন দত্তের সঙ্গে গ্যালিলিও করি, ওটা 5টা শো মাত্র ছিল, তারপর বন্ধ হয়ে যায়। এরপরে আমি চেতনার হয়ে ঘাসিরাম কোতোয়াল করতাম, কিন্তু সেটা বেশি শো আমি করতে পারিনি। আমার একটা অপারেশন হয়, তারপরে আর আমি শো করতে পারিনি। তারপরে দীর্ঘদিন পরে সুমন মুখোপাধ্যায় মুখোমুখি প্রযোজনা, মুখোমুখি একটা ফেস্টিভ্যাল করে, 8 জন ডিরেক্টরের 8টা নতুন নাটক, মানে এখন যে নাটক হচ্ছে না সেরকম নাটক নিয়ে। সেইখানে আমি আজকের শাহজাহান, লেখা উৎপল দত্ত এবং সুমন মুখোপাধ্যায় ডিরেকশন দেন। আর অনেকটা আজকের মতো করে ও কিছু পরিবর্তনও করেছে, ওর কিছু নিজস্ব ইনপুট আছে, এবং প্রোডাকশন ডিজাইনটা একদম অন্যরকম করেছে, সেটা চলছে। আবার কল্পায়ের সঙ্গে আরেকটা নাটক করছি আর কি, ওই আজকে শাহজাহানে আমি লিড রোলটা করি, যেটা উৎপলবাবু করতেন সেইটাই আমি করি। এছাড়া কল্পায়ুর প্রযোজনায় আরেকটি প্রোডাকশনে আমি কাজ করছি, ওই জ্যোতিষ্মানেরই লেখা নাটক এবং ওর নির্দেশনা। এই নাটকটা আমি খুব একটা বড় রোল করি না, আমি ছোট্ট রোল করি, এটা রজতাভ দত্ত লিড রোলটা করে। কিন্তু আরেকটি নাটক আবার সুমন মুখোপাধ্যায় এবং মুখোমুখি ধরেছে, বিলু দত্ত যে মুখোমুখির কর্ণধার, টিনের তলোয়ার ধরেছে, মানে সবে রিহার্সাল শুরু হয়েছে আর কি। এটাও লাল বলছে অন্যরকমভাবে প্রোডাকশন করবে। তাতে যিনি কাপ্তেন বাবু, যেটা উৎপলবাবু করতেন, সেটা করছে দেবশঙ্কর হালদার। আমি করছি বীরকৃষ্ণ দাঁ বলে একটি ক্যারেক্টার আছে, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা আমি করছি। ফলে সেটারও রিহার্সাল চলছে, এই শো চলছে। এই মাসে প্রায় 7খানা শো, এছাড়া রিহার্সাল, সিরিয়ালের শুটিং, আর এই সিরিজের শুটিংটা জাস্ট শেষ হয়েছে। তো একটু ব্যস্ততা আছে। তার মধ্যে আমি সময় পেলে থিয়েটার দেখি,
বা একেবারেই যেদিন শুটিং থাকে না সেদিন আমি ছবি দেখি, এক্ষুনি ছবি দেখছিলাম আমি। যাই হোক, এইভাবে চলছে। বলা যায় যে ধারাবাহিক দিয়েই যেহেতু শুরু, আর এখন প্রচুর ধারাবাহিক তুমি করেও ফেলেছো এবং করছো, তো সেক্ষেত্রে বলা যায় যে ধারাবাহিকের ধরন তো অনেকটা বদলেছে, যেই সময় থেকে শুরু করেছিলে সেই সময় থেকে এখন এসে। ধারাবাহিক মানে দূরদর্শনের নাটক আমি প্রথম করি, অডিশন দিয়ে পাস করে দূরদর্শনের নাটক, সেটা 88, অনেক দিন হয়ে গেল। তারপরেই আমি দূরদর্শনের জন্যই রবীন্দ্রনাথের ছোট গল্প এবং ভারত প্রেম কথা এটা করি। তারপরেই জগন্নাথ গুহর পরিচালনায় আমি করি মুন্সী প্রেমচাঁদের গল্প, ওটাও ছোট ছোট গল্প ছিল, কিন্তু আমি একটা 6 এপিসোডের গল্পে অভিনয় করেছিলাম আর কি। তারপরে হ্যাঁ, মূলত আমি একটা ফিল্ম ডিভিশনের ছবি করি 88-এ, সেটা 89, সরি 89-এ। তো হ্যাঁ, এখন অনেকটাই পাল্টে গেছে। তখন তো উইকলি সিরিয়াল ছিল, 13টা এপিসোডের বেশি হতো না, কোনোটা 26 এপিসোড হতো। যেরকম আমার এই একটি সিরিয়াল নগর পারে রূপনগর, ওটা 26 এপিসোড হয়েছিল। দেবশ্রী আমার মা করেছিল, এখন কেমিস্ট্রি মাসিতে দেবশ্রী আমার স্ত্রী। তো বয়স বেড়ে গেছে অনেক। আর হ্যাঁ, অবশ্যই পরিবর্তন অনেক হয়ে গেছে। তখন এক একটা এপিসোড আমরা শ্যুট করতাম 3 দিনে, 3 দিন, কখনো কখনো 4 দিনও লেগে যেত। রমাপ্রসাদ বণিকের ডিরেকশনে উত্তরাধিকার করেছিলাম, সে তো 3 দিন তো গড়ে লাগতোই, কোনো কোনো এপিসোড 4 দিনও লেগেছে। সে বারবার নর্থ বেঙ্গল গিয়ে শ্যুট করতে হয়েছে। সমরেশ মজুমদারের গল্প ছিল, ওটা নর্থ বেঙ্গলের প্রেক্ষাপটে সিরিয়ালটা ছিল। তো আজকে কিন্তু তারপরে আস্তে আস্তে জননী এলো। জননী এসে তো পার ডে পার এপিসোড এইরকম সিস্টেমে ওরা কাজ করতো। প্রথমেই আমাকে করতে বলেছিল, আমি করিনি। আমার স্ত্রী সোনালি ওখানে খুব নাম করেছিল ছোটো বউয়ের চরিত্রে অভিনয় করে। তো ছোট ছেলেটা আমাকেই করতে বলেছিল। তখন টাকা পয়সা নিয়ে আমার সঙ্গে একটু সমস্যা হয় এবং আমি করি না। পরবর্তীকালে একটি রোল আমার কাছে ঘুরে এসেছিল, ছোট একটা রোল, সেটাতে কিন্তু আমি যে টাকা চেয়েছিলাম সেই টাকাই ওরা দিয়েছিল। তো ওই সিস্টেমে কাজ শুরু হলো যে একদিনে 1 এপিসোড শেষ হয়ে যাবে। তারপরে জন্মভূমিতে আমি কাজ করিনি, কিন্তু এরপরে আরও অনেকগুলো মেগা সিরিয়াল আমি পরপর করি। ফলে সেখানে ওই একটা ফুটেজ তোলার ব্যাপার ছিল, রোজেরটা রোজ তোলার একটা ব্যাপার ছিল। তারপরে এখন হয়ে গেছে একদিনে প্রায় 1.5 এপিসোড তো বটেই, কখনো কখনো 2টো এপিসোডও হয়ে যায় একদিনে। তো ফলে আমাদের ভীষণ চাপের মধ্যে থাকতে হয় সারাদিন। এই চাপটা তখন ছিল না, একেবারেই ছিল না। স্ক্রিপ্ট আমরা আগে পেয়ে যেতাম, আগে থেকে আমরা দেখে রাখতে পারতাম স্ক্রিপ্টটা, যেরকম করে ছবি হতো আর কি, যে প্রোডাকশান মিটিং হতো, পরিচালক আমাদের সঙ্গে বসতেন, বসে সব বুঝিয়ে দিতেন, এই তোমার ক্যারেক্টার, এই তোমার ক্যারেক্টার, এই ক্যারেক্টারাইজেশনটা বলতেন। এখন ওই একটা হয়, একটা প্রথমে যিনি লেখেন বা যিনি পরিচালক, মূল যে, সে হয়তো দেখে বললেন যে এই হচ্ছে, এরকম হবে, তোমার চরিত্রটা এরকম এরকম, একটা ওভারঅল চিত্র দেওয়ার চেষ্টা হয়। অনেক সময় দেখেছি আমি চরিত্র পাল্টেও যায় মাঝখানে, আমি পজিটিভ ছিলাম নেগেটিভ হয়ে যাচ্ছি, নেগেটিভ ছিলাম আস্তে আস্তে পজিটিভ হয়ে যাচ্ছি, এরকম হয় মানে। তো কাজেই এত চাপের মধ্যে এখন কাজ করতে হয় না। এবং তখন তো আমাদের 8.5 ঘন্টা, মানে এতে যেখানেই কাজ হোক শিডিউল 8.5 ঘন্টা, মানে যদি ইনডোরে হতো, মানে ইনডোর হচ্ছে মোটামুটি সকাল 10টায় কল থাকতো, 6:30টায় প্যাক আপ হয়ে যেত। 8 ঘন্টা বেশি কেন, কারণ হচ্ছে লাঞ্চ টাইমটা 8 ঘন্টা, ওইটা ওরা ধরে নিত, তাই 8.5 ঘন্টা। তারপরে তো হয়ে গেল 12 ঘন্টা, 14 ঘন্টা শিডিউল হয়ে গেছে এখন। আর্টিস্ট ফোরাম বলেছে যে 10 ঘন্টা, কিন্তু সেটা সব সময় হয়তো সম্ভব হয় না, তার কারণ আছে একটা। ধরুন আজকে আমি বললাম যে আমি কালকে না 4টের পর আর থাকতে পারবো না, তো ওরা 10টায় কল দিয়েছে, 4টে আমায় ছেড়ে দিয়েছে।
এরকম আমি মাঝে মাঝেই সুযোগ নিই, আমার অন্য কাজ থাকছে, রিহার্সাল থাকছে, শো থাকছে। তখন কোনো দিন যদি ওরা বলে দাদা আজকে 2 ঘন্টা এক্সট্রা করতে হবে, তখন না করা যায় না। এটা একটা মানে ওই রকমভাবে কঠোর নিয়মের মধ্য দিয়ে মানে আর্টিস্ট ফোরাম যেটা তৈরি করে দিয়েছে, সব সময় সেটা মানা যায় না। কিন্তু চেষ্টা করে প্রোডাকশন হাউসগুলো, মোটামুটি চেষ্টা করে আর্টিস্টদের 10 ঘন্টার বেশি না রাখতে। এইটা একটা ব্যাপার আছে। শুরুর দিকে একটা প্যাটার্নে কাজ করতে একটা সময় নির্দিষ্ট ছিল, এখন এখন সেটার অনেকটা পরিবর্তন এসেছে, চেঞ্জেস এসছে। কখনো ক্লান্ত হও যে ক্লান্তি আসে যে এতক্ষণের শুটিং? মেগা সিরিয়াল যবে থেকে এসছে তবে থেকেই ক্লান্তিটা ঢুকে পড়েছে। আমি কেরানির চাকরি ছেড়ে দিয়ে এসেছিলাম, যে কেরানির চাকরি করব না বলে এখানে এসেছিলাম। তো এসে দেখলাম যে সেই কেরানির চাকরির থেকেও খারাপ অবস্থায় পড়লাম আমি এসে। অতএব ক্লান্তি তো হয়ই, আর দিনের পর দিন একটা মেগা সিরিয়াল চলতে থাকে। এখন একটু কম চলে, চ্যানেল দেখছে, টিআরপি থাকলেই ফাট করে কমে বন্ধ করে দেয়, কোনো রকম নোটিশ ছাড়া বন্ধ করে দেয় অনেক সময়। কিন্তু আগে তো চলতেই থাকতো মেগা সিরিয়াল, চলতে থাকতো। আমি 2 বছর 3 বছর ধরেও একটা মেগা করেছি আর কি। তো সেটাও হয়েছে। তো একটা হ্যাঁ, দিনের পর দিন একই কাজ করতে গিয়ে ক্লান্তি তো আসবেই। তখন মনে হয় যে একটু একটু ভালো একটা ছবি পেলে ভালো হয়, ভালো একটা চরিত্র বা সিরিজও কিন্তু খুব চাপের মধ্যে শুটিং হয়। আমি যে দেখলাম ওদেরও 14 ঘন্টা কাজ হয়। ওখানে কোনো নিয়মকানুন, আর্টিস্ট ফোরামের নিয়ম এখনও ওর মধ্যে লাগু হয়নি। ওরা 14 ঘন্টাই কাজ করে। ওই ফেডারেশনের যে নিয়ম 14 ঘন্টা, সেই নিয়মে ওরা কাজ করে। বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে 7 বছর প্রায় চাকরি করেছো, কিন্তু শুরু যেটা বললে যে থিয়েটার করতে ভালোবাসতে, অভিনয় করতে ভালোবাসতে, চাকরিটা কি মানে অনিচ্ছাকৃত, মানে করতে হবে তাই জন্য কি করা, না ইচ্ছা ছিল? না 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 না, চাকরি আমার দরকার ছিল। আমি খুব ছোটবেলায় বাবা মারা যায় আমার। তারপরে খুব কষ্টের মধ্য দিয়ে কেটেছে। আমি দূরসম্পর্কের মামার বাড়িতে থাকতাম, যেখানে ফ্যাক্টরিতে রাত্রি চাকরি করতাম, তারপরে দিনে স্কুল করতাম। এইভাবে আমার চলেছে। তারপরে সেখান থেকে আমি চলে আসি, মার সঙ্গে থাকতে শুরু করি। আমার দিদি মা একসঙ্গে থাকতো। দিদি একটা হুঁশিয়ারি কোম্পানিতে চাকরি করতো। তো মাও ওই বাচ্চাদের না, ওই 4-5টা বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়া, স্কুল থেকে নিয়ে আসা, আমিও সেগুলো করতাম। স্কুলে বাচ্চা পৌঁছে দিতাম, নিয়ে আসতাম। তারপরে ছাত্রছাত্রী পড়াতাম। মানে আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমি ক্লাস 5-6-এর ছাত্রদের পড়াতাম। তো সেইভাবে আমার সময় কেটেছে। আমার মনে আছে একজন মাস্টারমশাই, আমি গিয়ে রাত্রে সারা রাত কাজ করে দিনের বেলা স্কুলে গেছি, ঘুমিয়ে পড়েছি। তো মাস্টারমশাই এসে চুলের মুঠি ধরে টেনে সোজা করে বলছেন, ক্যারে রাত্রিবেলা চুরি করতে যাও নাকি, ঘুমাইতেছো? আমি বলতে পারতাম না যে আমি কাজ করি রাত্রিবেলায়। তো সেই অবস্থা থেকে তারপরে একদম এক সময় বিভিন্ন জায়গায় কাজ করেছি আমি। এই যে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয় টিটাগড়ে, সেখানে আমি কাজ করেছি একটা কোম্পানিতে, যারা টারবাইন তৈরি করে সেই কোম্পানিতে। সেখানে আমি পাইপ ঘাড়ে করে বয়েছি, মানে ওয়েল্ডিং করেছি। তো তখন একদিন আমাকে স্টোর ম্যানেজার যিনি ছিলেন তিনি এসে বললেন, তুমি করো না কেন, ওভারটাইম করো না কেন? আমি স্যার আমি তো সন্ধ্যেবেলা বিকেলে মানে সন্ধ্যের একটা কলেজে পড়ি। সে কি তুমি তাহলে এখানে কাজ করছো কেন? তুমি কাল থেকে তুমি স্টোরে জয়েন করো। তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার হিসেবে সেখানে জয়েন করলাম। তারপরে ওরা চলে গেল, কোম্পানি এখান থেকে চলে গেল, আমার চাকরিটাও চলে গেল। ওরা বলেছিল ফারাক্কাতে যখন শুরু হয় আর কি, তখন আমি বললাম যে না, আমি যেতে পারবো না, আমি থিয়েটার বন্ধ হয়ে যাবে এখান থেকে গেলে, সেটা আরেকটা সমস্যা ছিল। যাই হোক, এইসব করে তারপরে কোনো রকমে হায়ার সেকেন্ডারি পাস করলাম। বিয়ে আর পড়তে পড়তে হলো না, ছেড়ে দিতে হলো। তারপরে আমি ভাগ্যান্বেষণে রামপুরহাট চলে গেলাম। একবার ওই রিহার্সাল রুমে একজনের সঙ্গে আলাপ হলো। তিনি আমাদের পাড়ারই একজনের কাছে এসেছিলেন। তো তিনি বললেন, উনি একজন ভদ্রমহিলা, তিনি বললেন যে তুমি যদি আমার ওখানে গিয়ে থাকতে পারো, আমি তোমার ভবিষ্যৎ তৈরি করে দিতে পারি। তো ওদের একটা বিরাট সাইকেলের বিজনেস ছিল। তারপরে ওরা একটা ফ্যাক্টরি তৈরি করছিল যেখানে স্পোক এবং রিম তৈরি হবে। আমি আসানসোলে একটা শো ছিল, সেখান থেকে, মানে আমি তখন আইপিটি করি,
ওখান থেকে সোজা আমি রামপুরহাট চলে যাই। রামপুরহাটে গিয়ে উনি দেখলাম সব ঘুরিয়ে টুরিয়ে দেখিয়ে ওনার হাজব্যান্ডের সঙ্গে আলাপ করিয়ে দিল। উনি বললেন ঠিক আছে, করবে কাজ। উনি একটা বাড়ি বলেন, আমি বাড়িটা দেখে রাখবো, তুই মাকে নিয়ে চলে এসো। তো আমি 3-4 দিন ওখানে ছিলাম। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে মাকে বললাম, মা চলো রামপুরহাট যাবো এরকম। বা তুই যা, আমি যাও না। কেন? তোর মতি গতি ঠিক নাই, তুই কবে চলে আসবি। তাই হলো, আমি ওখানে গিয়ে বেশি দিন থাকতে পারলাম না। তো আমাকে আমার ওই সন্ধে হলেই না আমার রিহার্সাল রুমটা টানতো আর কি। আমি চলে এলাম। তো ভদ্রমহিলা খুব ভালো ছিলেন। উনি আসার সময় আমাকে 5,000 টাকা দিয়ে বললেন, তুমি একটা ব্যবসা ট্যাবসা কিছু করো। তো সেই ব্যবসা ট্যাবসা হয়নি, বসে বসে খেয়েছি আমি টাকা। তারপরে আমি রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম। রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়ার পরে আমি অনেকের সান্নিধ্যে এলাম। আমি কুমার রায়ের প্রোডাকশানে, ডিরেকশনে কাজ করেছি, মনোজ মিত্রের ডিরেকশনে কাজ করেছি স্যার। তারপরে রুদ্রবাবু আমাদের টিচার ছিলেন। তো এই করে আমি আস্তে আস্তে থিয়েটারটাই করব বলে ঠিক করলাম। এবং তখন আমাকে খড়দা থেকে একজন বললেন যে, তো এই খড়দা থেকে তোর কিছু হবে না, তুই পিএলটিতে চলে যা। আমি সুভাষদাকে বলে দিচ্ছি, সুভাষদা বলে দেবে, তুই পিএলটিতে চলে যা। সুভাষ চক্রবর্তীর কাছে নিয়ে যায়। সুভাষ চক্রবর্তী ফোন করেন শোভাদিকে এবং আমি চলে যাই আর কি। ওইভাবে ওই যাতায়াত করতে শুরু করলাম, ব্যাকস্টেজের কাজ শুরু হলো। করতে করতে আমার স্ত্রীর সঙ্গে আলাপ হলো, সোনালির সঙ্গে আলাপ হলো। রবীন্দ্রভারতী তো আমার চেয়ে উঁচু ক্লাসে পড়তো। ও পড়তো এমএতে, ডান্স নিয়ে পড়তো, তো ভীষণ ভালো নাচতো। তো ওই এক সময় এসে ওই আমার খড়দার কিছু বন্ধুবান্ধব ওই প্রায় চলে না, মাকে নিয়ে সংসার আটকে যায়, বাড়ি ভাড়া দিতে পারি না, খুবই কম বাড়ি ভাড়া, এরকম ছোট্ট এইটুকু একটা ঘরে আমি থাকতাম, পাশে বারান্দায় মা রান্না করতো। তো সেগুলো আটকে যায়। তখন ওরা ওই আমার দুই বন্ধু, মূলত দুই বন্ধু ছিল, জয়ন্ত চৌধুরী বলে একজন, আর একজন শঙ্কর বণিক বলে দুই বন্ধু ছিল। ওরা এসে মাঝে মাঝে আমাকে হেল্প করতো। কবে শোধ করবো কোনো ঠিক নেই। তারপরে সোনালি নাচের টিউশনি করতো, প্রচুর নাচের টিউশনি করতো, যা টাকা পেতো সব আমাকে দিয়ে দিত। বাড়ির অমতে গিয়ে আমাকে বিয়ে করলো। তখন আমি বস্তির মধ্যে থাকি, ও সেই বাড়ি দেখেও আমাকে বিয়ে করলো, বিয়ে করতে রাজি হলো আর কি। কিন্তু ওকে তো নিয়ে ওখানে তোলা যাবে না। তখন আমার এক বন্ধু ওই জয়ন্ত, ওদের বাড়িতে নিচে দুটো ঘর আমাকে ছেড়ে দিল। সেইখানে আমি মামার বাড়ি থেকে আমি বিয়ে করতে গিয়েছিলাম। আমার বৌভাতের দিন সোনালির থিয়েটার ছিল, ও পঙ্কজ মুন্সির দলে অভিনয় করতো। সেই সময় পঙ্কজদা বললেন, কিরে তোর তো সেদিন বৌভাত, সোনালি তো থিয়েটার করতে পারবে না। ও তখন মৃচ্ছকটিক করতো, বসন্ত সেনা করতো। আমরা করবে করবে কী করে এমন করবে, আপনি ডেট ছাড়বেন না রবীন্দ্র সদনে। আমি দুপুরবেলায় মামার বাড়িতে ওই যেগুলো অনুষ্ঠান হয় ভাত কাপড় ওইটা করে ওকে নিয়ে ট্রেনে করে শিয়ালদায় নেমে ট্যাক্সি করে আমি রবীন্দ্র সদন গেলাম, শো করলো। ওখান থেকে আবার ট্যাক্সি করে শিয়ালদায় গেলাম, শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি ফিরলাম। বাড়িতে গিয়ে আমি ওই বাড়ি মানে ওই বাড়িতে, মামার বাড়িতে, আমি ওই বন্ধুর বাড়িতে ফিরলাম। সেখানে গিয়ে দেখি বন্ধুরা খাট ঠাট সাজিয়ে রেখেছে ফুল টুল দিয়ে। সেই আমাদের বিয়ে। সরি, আজকে ও নেই, আমাকে মেয়েকে ছেড়ে চলে গেছে। আমার মেয়েটা খুব ভালো হয়েছে, মেয়েই এখন বাবাকে আগলে রাখে, তাই না? একদম। কিন্তু ও থাকে না এখানে, ও তো মুম্বাইতে থাকে। ও এখানে কুইন অফ দ্য মিশনে পড়লো, তারপরে সেন্ট জেভিয়ার্সে পড়লো, ওই মাস কমিউনিকেশন পড়লো, মাস কম নিয়ে পড়লো। তারপরে বম্বে সেন্ট জেভিয়ার্স থেকে, সেটা আমাকে না জানিয়ে ও ইন্টারভিউটা দিয়েছিল এখান থেকে। ও ফিল্মের ওপর একটা কোর্স করে, তো তারপরে বম্বে থাকতে হবে। ওই বম্বে থাকাকালীন যে টাকা পয়সা ওকে দেওয়ার সেটা দিতে হয়েছিল। তারপরে ও কিন্তু আস্তে আস্তে ওখানে
নিজেরটা নিজেই করতে শুরু করে আর কি। ও রেমো ডিসুজার সঙ্গে কাজ করতো, রেস 3 করেছে, আরও অনেক ফ্লাইং জ্যাট করেছে, আরও অন্যান্য ডিরেক্টরের সঙ্গে কাজ করেছে। তারপরে আকাশ খুরানার সঙ্গে ও একটা ছবি করেছে, রশ্মি রকেট বলে। তারপরে মিসম্যাচড বলে সিরিজ এতে আছে নেটফ্লিক্সে, ওটা লাস্ট ওর ছেড়েছে যখন তখন অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে ছেড়েছে। এখনও একটি কোম্পানিতে, অ্যাবান্ডেন্সিয়া এন্টারটেনমেন্ট বলে একটি কোম্পানিতে সুপারভাইজিং প্রডিউসার হিসেবে চাকরি করে। তো ন্যাচারালি ওটা ওই দেখে, এবং মাঝে মাঝে আমার যখন অসুবিধে হয়, আমার ইএমআইয়ের চক্কর ছাড়ছে না। মানে আমার একটা বাজে নেশা ছিল গাড়ি কেনার, মানে গাড়ি কেনা এবং 2 বছর 2.5 বছরে বিক্রি করে দিয়ে আরেকটা গাড়ি নেওয়া। একটা গাড়ি আমি 6 মাসে বিক্রি করে দিয়েছিলাম 2 লাখ টাকার লস করে। তো সেইটা থেকে বেরোতে পারিনি। মানে আমি এখনও একটা গাড়ি ছিল, বেশ চলছিল ভালোই, যদিও এটা আমি সবচেয়ে বেশি দিন রেখেছিলাম। তারপর আবার একটা নতুন গাড়ি নিয়ে আবার ইএমআইয়ের চক্করে পড়ে গেছি। এবং বাড়ি, যে বাড়িটা আমি প্রথম একটি বাড়ি বাইপাসে আমি বাড়ি মানে ফ্ল্যাট কিনি, 2 রুম ফ্ল্যাট কিনি। তারপর ওটাতে একটু অসুবিধা হতে শুরু হলো, তখন আমি আরেকটা ফ্ল্যাট কিনলাম অভিষিক্তাতে। সেই ফ্ল্যাটটা না আমি রাখতে পারলাম না। আমার সেই সময় এই 2009-10 এই সময়টা কাজের ভীষণ অভাব হয়ে গেল। হঠাৎ করে আমার হাত থেকে সব কাজ চলে যেতে শুরু করলো এবং আমি টানা বসে রইলাম। যা ছিল সব খেয়ে দিয়ে, এবার ইএমআই দিতে পারছি না, তখন বাড়িটা আমাকে বেচতে হলো। এবং আমার স্ত্রী বারবার বারণ করেছিল, কিন্তু আমি ওর কথা শুনতে পারিনি, বিক্রি করে দিয়েছিলাম। বিক্রি করে তারপর ভাড়া থাকতে শুরু করি। সে প্রচুর টাকা বাড়ি ভাড়া যায়। আর যেহেতু আমি প্রথম থেকেই কমপ্লেক্সের মধ্যে, ক্যাম্পাসের মধ্যে থাকি বলে আমাকে ওইভাবেই বাড়ি নিতে হয়, এবং সেই বাড়িগুলো ভাড়া বেশি হয়। তো সেইভাবে করতে 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 আবার কিনলাম। দেখলাম যে অত দূরে রণেন্দ্রপুরে কিনলাম, রাখতে পারলাম না। তারপরে অভিদীপ্তাতে কিনলাম। তখন আমার শাশুড়ি মা আমার সঙ্গে থাকতেন, ফলে ওদের 3 রুম বলেছিল, কিন্তু গিয়ে দেখলাম একটা রুম একটু ছোট, ওটাতে উনি থাকতে পারবেন না। যদিও সাজি, মানে আমার মেয়ে বলেছিল যে বাবা আমি ওই ঘরটা থেকে যাবো, আসলে পরে তুমি কোনো চিন্তা করো না। কিন্তু না, আমি ওখানে ছেড়ে দিয়ে এই ফ্ল্যাটটা, আমি এর ওপরে ভাড়া থাকতাম। তো এই ফ্ল্যাটটা বিক্রি হলো, তো এইটা আবার কিনলাম। ফলে আবার একটা ইএমআই আমাকে, সেই ফ্ল্যাটটা এত বেশি দাম দিয়ে সেই সময় কিনতে হলো যে কিছু টাকা আমাকে লোন করতে হলো, এবং সেই লোনটা এখনও চলছে। তো ওই ইএমআই দিতে হয় বলে আমাকে খরচা বেড়েই গেছে, কমাতে পারিনি। সেই যা হয়, মানে হ্যাঁ, ড্রাইভার বাড়িতে যারা থাকেন, হেল্পিং হ্যান্ড, এদের মাইনে টাইনে দিয়ে একটু সমস্যা হয় মাঝে মাঝে, তখন ওই মেয়ে চালিয়ে দেয় আর কি। সারাদিন তো স্টুডিও পাড়া কাজ, মঞ্চ, থিয়েটার সবটাই রয়েছে, এবং দিনের শেষে মনে হয় এই বাড়িটাই সবচেয়ে বেশি সঙ্গী দেয়, একাকিত্বকে মনে হয় বুঝতে দেয় না, সাথ দেয় এই বাড়িটাই। দিত, কিন্তু এখন বাড়িতে ঢুকলে না একটা কীরকম ওই একাকিত্বটাই গ্রাস করে আমাকে। মানে সোনালি চলে যাবার পরে আমি ওইটাই একটুখানি অসুবিধা হয় আর কি বাড়িতে ঢুকলে। ওই তখন কিছু থিয়েটারের পার্টগুলো উল্টে পাল্টে দেখি, কিছু বই হয়তো সব সময় পড়া হয় না, মাঝে মাঝে পড়ি। আর এইটা আমার সঙ্গী এখন টেলিভিশন, সুবিধা হয়েছে, প্রচুর ওটিটি প্ল্যাটফর্ম আছে, ভালো ভালো সিরিজ, ছবি ওখানে দেখা যায়। এই 1-1.5 বছর প্রায় হয়ে গেছে সোনালি দিন নেই, তো সেটা মেনে নেওয়া আজও সম্ভব হয়নি। মানে কষ্ট হয় ভীষণ। 31শে অক্টোবর 2022 ও চলে গেছে। ফলে একটু ঝামেলা হয় আর কি। এটা হবে, যতদিন বাঁচবো এটা হবে। এটা কারণ অবশ্য মনে হয় অনেকগুলো কথা বলতো, এই গাড়ি নিয়ে, এই বাড়ি বিক্রি করো না, এসব নিয়ে, এটা করো না, এই কেন করছো এটা, এগুলো করতো। ও যে খুব হিসেবে ছিল তা নয়, কিন্তু এইগুলো আমাকে বলতো, আমি শুনিনি কথা কখনো। সেইটা মনে হয় যে কোনোদিন কথা শুনিনি, আফসোস হয় এখন।
বহু সিনেমা তোমাকে মুখ্য চরিত্রে দেখেছি, তো সেক্ষেত্রে আবার বহু বাংলা সিনেমায় ভিলেন হিসেবেও দেখেছি, নেগেটিভ চরিত্র দেখেছি। যদি এখন ভিলেন বা তথাকথিত নেগেটিভ যারা খল চরিত্র, তাদের কতটা ধরনটা বদলেছে, সেই চরিত্রগুলোর গুরুত্ব কতটা বদলেছে? এখন ভিলেনের অনেক কিছু করার থাকে, মানে বেশ বেশ জায়গা থাকে ভিলেনের অনেকটাই। আমরা যখন ছিলাম তখন কিছু করার থাকতো না, মানে ওই একটা ইয়াং ভিলেন দরকার, সেই হিসেবে রাখা হতো আর কি আমাকে। এখন কিন্তু আছে, এখন পাল্টেছে, প্যাটার্ন পাল্টেছে, একটু গল্পের ধরনও পাল্টেছে। এখন একটু অন্যরকম হয় ভিলেন চরিত্রগুলো, করার থাকে, কিছু কাজ করার থাকে, তখন ছিল না। আর আমাকে তো সেভাবে বাংলা সিনেমা ব্যবহারও করেনি, মানে কি এত ভালো ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি আমি, মানে বুদ্ধদেব দাশগুপ্তের সঙ্গে আমি 3খানা ছবি করেছি, তার মধ্যে উত্তরা তো আমি আর তাপস পাল দুজন হিরো ছিলাম। আমি ওনার সঙ্গে আরও 2টো ছবি চরাচর করেছি, জানালা করেছি, ঋতুপর্ণ ঘোষের সঙ্গে 3টে ছবি করেছি, 3টে টেলিফিল্ম করেছি, একটা সিরিয়াল করেছি, 22 এপিসোডের একটা সিরিয়াল, আমি হিরো। টেলিফিল্মগুলোতে সবই আমি হিরো, এবং অন্য যে পার্টগুলো করেছি সেগুলো ইম্পর্ট্যান্ট পার্ট করেছি আমি ঋতুর সাথে। তারপরেও আমাকে, ইভেন আমি তপন সিনহার সঙ্গে একটা ওই ডকুমেন্টারিতে কাজ করেছিলাম, ও আমি উৎপলেন্দু চক্রবর্তীর সময় একটা সিরিয়াল করেছি, তো আমি হিরো করেছিলাম, 13 এপিসোডের একটা সিরিয়াল। এবং ইটিভি যখন টেলিফিল্ম করে, আমি বহু বহু টেলিফিল্ম করেছি, এবং সব কটাতেই আমি লিড করেছি। এমনি কৌশিক গাঙ্গুলির সঙ্গেও একটা টেলিফিল্মে, একটাতে আমি লিড করেছিলাম, আর একটাতে আমি একটা ওই সে অনেকগুলো কাস্টিং ছিল ওটা, তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট চরিত্র আমি করেছিলাম। সে মানে খুব মজা পেয়েছিলাম আমি করে। গাড়ি করে, মানে ট্রাক চালাতে হয়েছিল, ট্রাকে করে ও ওই ডেড বডি ক্যারি করতো আর কি, এক জায়গা থেকে আরেক জায়গায়। আমি জানালাতেও ট্রাক ড্রাইভারের পার্ট করেছি। কিন্তু এত কিছু সত্ত্বেও আমাকে সেভাবে বোধহয় ব্যবহার করা হয়নি বাংলা সিনেমায় বলে আমার মনে হয়। এটা সৌমিত্রদা বলেছিলেন, সৌমিত্রদা এক জায়গায় বলেছিলেন যে শঙ্করকে তো ব্যবহারই করলো না বাংলা সিনেমা এই বেলা শেষের পরে আর কি। তো এই তবে মানে আমি প্রচুর সিনিয়র আর্টিস্টের সঙ্গে কাজ করেছি, বহু বহু আর্টিস্টের সঙ্গে কাজ করেছি, তারা তাদের প্রত্যেকের ভালোবাসা পেয়েছি আমি। মানে এখনও সাবিত্রী চট্টোপাধ্যায় এত ভালোবাসেন আমায়, মাধবী মুখোপাধ্যায়, যাদের সঙ্গে আমি কাজ করেছি, কিছুদিন আগেও সাবিত্রীদের সঙ্গে কাজ করেছি, ন্যাচারালি ওরা খুব ভালোবাসেন আমাকে। এবং এই সৌমিত্রদার ভালোবাসা পেয়েছি। উৎপলবাবুর সঙ্গে আমি সিনেমা করিনি, কিন্তু উনি আমাকে টেলিভিশনে দেখে যখন দেখা হয়েছে তখন খুব প্রশংসা করেছেন। আমার পালঙ্ক বলে একটি সিরিয়াল দেখে দীনেন গুপ্ত ডিরেকশন দিয়েছিলেন, সেটা দেখে উনি ভীষণ ভীষণ প্রশংসা করেছিলেন আমার, যে তুমি খুব ভালো করেছো, খুব ভালো করেছো। তো এই পালঙ্ক যখন ছবি হয় তখন উনি পাঠ করেছিলেন, ধলাকর্তা করেছিলেন, আমার সঙ্গে ধলাকর্তা করেছিলেন দিলীপ রায়। তো যাই হোক, আমার দুর্ভাগ্য যে ছবিতে সেইভাবে সুযোগ আমি পাইনি পরবর্তীকালে আর কি। এখন আমাকে পেটের দায়ে সিরিয়ালই করতে হয়। সিরিয়াল আরেকটা জিনিস হচ্ছে, একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকা যায় আর কি। থিয়েটারটাও তাই, একটা রেগুলার প্র্যাকটিসে থাকা যায় আর কি। কিন্তু কেন, মানে এটা কেন মনে হয় যে এত কিংবদন্তির সাথে কাজ করার পরও কেন বাংলা সিনেমায় সেভাবে সুযোগ এলো না? আরও একটা বিষয় আছে যে কিছুদিন আগে কুশল চক্রবর্তীর সঙ্গে কথা হচ্ছিল, তো তিনি বলেছিলেন যে যারা সেই সময় সিরিয়াল করতো তাদের বাংলা সিনেমায় নায়ক হিসেবে নেওয়া হতো না। তো সেই ভুক্তভোগী কি তুমিও কিছুটা? একদম একদম, কুশল ঠিক কথা বলেছে। সেই সময় সিরিয়ালের লোকেদের আলাদা করে দেওয়া হয়েছিল আর কি। তার মধ্যেও কুশল ছবি করেছে, হিরো করেছে, আমিও করেছি, এটা হয়েছিল। আর বোধহয় একটু ভুল সময়ে এসে পড়েছিলাম আর কি। তখন আমার যা চেহারা, এরকম চেহারা একমাত্র সমিত ভঞ্জ ছাড়া এরকম চেহারার হিরো তো ছিল না।
পরবর্তী আমি সৌমিত্রগঞ্জ যখন হিরো তখন তো আসিনি, তার অনেক পরে এসেছি। কিন্তু আমাদের সময়ে তখন প্রসেনজিৎ, তাপস পাল, চিরঞ্জিত এবং পরবর্তীকালে অভিষেক, এরাই রাজত্ব করছে আর কি। তার বাইরে খুব কম হিরো কাজ করেছে। তারপরে এখন তো আবার অনেকেই কাজ করছে, প্রচুর অন্য রকমের চেহারাও হিরো হয়, কাজ করে, গল্প সেভাবে ভাবাও হয়। মানে আমি এক্ষুনি যে ছবিটা দেখছিলাম শঙ্কর মোদি, তো কৌশিক গাঙ্গুলি হিরো। তো ন্যাচারালি কৌশিক গাঙ্গুলির সঙ্গে একটা ছবি ও আমাকে দিয়েছিল, খাদ বলে একটি ছবিতে আমাকে একটা রোল অফার করেছিল। আর 2-3বার ডেট চেঞ্জ হওয়াতে আমি করতে পারিনি। পরে নিজেই ও সেই চরিত্রটা করেছিল, সেই চরিত্রটাই আমাকে দিয়েছিল। তো ইচ্ছে হয় এদের সঙ্গে কাজ করার, বলিও হ্যাঁ এইবার হবে, কিন্তু বোধহয় কাস্টিং করার সময় আর আমার কথাটা মনে পড়ে না কারোরই। আমি শুধু কৌশিক গাঙ্গুলির কথা বলছি না, মানে সব ডিরেক্টরের কথাই বলছি, যে কারোই হয়তো আমাকে আর মনে পড়ে না। অরিন্দম শীলও একটা কাস্ট করেছিল আমাকে একটা ছবিতে, কিন্তু সেটাও আমি ওই 2বার ডেট চেঞ্জ হওয়ার পরে যেখানে এলো তখন আমি করতে পারলাম না। তখন আমি একটা প্রোডাকশন কোম্পানির সঙ্গে মান্থলি চুক্তিতে কাজ করতাম আর কি, সেই জন্য পারলাম না করতে। এখন তো অনেক প্রযোজক এসছে বাংলা সিনেমায় এবং নতুন অভিনেতারাও প্রযোজক। তো সেক্ষেত্রে নতুনদের তরফ থেকে যে সমস্ত বাংলা সিনেমা হচ্ছে, তো তাদের তরফ থেকে কোনো সুযোগ বা কোনো যোগাযোগ আপনার কাছে কি এসছে? আসে না, আমি জানি না, কোন অজ্ঞাত কারণে এটা হয় না, আমি বলতে পারবো না। হয়তো তারা মনে করেন যে ও তো সিরিয়াল করে, ও টাইম দিতে পারবে না, এটাও হতে পারে। ওটা আমি ঠিক বলতে পারবো না, আমি কারো দোষ দিচ্ছি না, এটাও হতে পারে। একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ি থেকে এসে সিনেমা করা, অভিনয় করা, এই যে জার্নিটার কথা বললেন, সে যদি পেছন দিকে ফিরে তাকাও তো অনেকটা তো কঠিন ছিল সেই জার্নিটা। সেই সময় ইন্ডাস্ট্রির মানুষ বা পরিবার বলতে তো মা আর দিদি, তো কতটা সুযোগ দিয়েছিল বা কতটা পাশে ছিল? একজন তো ভীষণভাবে পাশে ছিল, সে হচ্ছে জগন্নাথ গুহ, আজকে আর নেই। জগন্নাথদের কাছে পাঠিয়েছিলেন আমাকে দীপাদি, এখন যিনি দীপা দাসমুন্সী, তো দীপাদি পাঠিয়েছিলেন। জগন্নাথদা কিন্তু আমাকে ভীষণভাবে হেল্প করেছিল। তারপরেও অনেকেই আমাকে সাহায্য করেছেন, করেননি বলবো না। আবার এমন পরিচালকও আছে ঘর থেকে বার করে দিয়েছেন, দেখা করেননি, বসে থেকেছি, সেসবও হয়েছে। হ্যাঁ, হয়েছে, সব রকম অভিজ্ঞতাই আছে আমার। এখন যারা যাদের সাথে বেশিরভাগ সময়টা টেলিভিশনে দেখা যায়, অনেক নতুন জেনারেশন, তো তাদের কাছে যেভাবে সুযোগ আসছে সেই সময় তো তোমাদের কাছে সেভাবে সুযোগটা আসেনি। পরিচালকরা দেখা করার আগে হয়তো 2বার ভাবতেন। হ্যাঁ, আর একটা চরিত্রে অনেকগুলো, ঠিক আমার সময়ে টেলিভিশনে অনেকগুলো কম্পিটিটর ছিল। কুণাল ছিল, পীযূষ ছিল, টু সাম এক্সটেন্ট কুশল ছিল, ভাস্কর ছিল, আমি ছিলাম। তারপরে চলে আসে শাশ্বত যদিও পরবর্তীকালে ছবিতেই চলে যায়, আর টেলিভিশন করে না। শাশ্বত আমাদের থেকে জুনিয়র। তো একটা চরিত্রের জন্য না অনেকগুলো অপশন ছিল তখন ডিরেক্টরের কাছে, এবং ডিরেক্টরদের কথাই তো কাজ হতো। আজকাল তো আর ডিরেক্টরের কাছে কাজ হয় না, আজকে তো প্রডিউসার বা যিনি লিখছেন বা চ্যানেল। এই যে আমি অভিনয় করি, চ্যানেল যদি না করতো তাহলে আমি করতে পারতাম না। চ্যানেল হয়তো আমাকে না করে না, আমার নাম পাঠালে চ্যানেল অ্যাপ্রুভ করে, সব চ্যানেলই। সেই জন্যই আমি করতে পারছি টেলিভিশনে। আমি তার জন্য কিন্তু যারা আমাকে নিচ্ছেন, যারা লিখছেন, যারা ভাবছেন আমাকে, আমি কৃতজ্ঞ তাদের প্রতি, এবং চ্যানেলগুলোর প্রতিও আমি কৃতজ্ঞ যে তারা আমাকে নিতে রাজি হন, আমারটা অপোজ করেন না। এটা একটা মানে আমার গুড লাক বলবো আর কি। দীর্ঘ অভিনয়ের জীবনে যদি বলি কোনো আক্ষেপ বা আফসোস, যেটা মানে মনে থেকে যাওয়ার মতো এমন কোনো ঘটনা? দেখুন, একজন অভিনেতার কাছে সবসময়ই থাকবে এটা, সবসময়ই তার মনে হবে যে আমি ভালো কাজ করতে পারিনি, ভালো কাজ পাইনি। আচ্ছা, আমি যদি মনে করি যে আমি করে ফেলেছি, সব হয়ে গেছে, আর দরকার নেই, তাহলে আমি শেষ, তাহলে আর অভিনেতার কিছু থাকে না। অভিনেতার এই খিদেটা সবসময়ই থাকে যে আমি আর একটু ভালো কাজ করবো, আর একটু ভালো চরিত্র পাবো, আর একটু ভালো চরিত্রে কাজ করব, এটা সবসময়ই থাকে। এই আক্ষেপ আমার আছে। আমার মনে হয় আমৃত্যু থাকবে যদি আমি সচল থাকতে পারি,
তবে যতদিন সচল থাকবো ততদিন আমি অভিনয় করব, অভিনয় ছাড়বো না। আমার গুরু বলতেন যে ততক্ষণ পর্যন্ত অভিনেতা অভিনয় করবেন যতক্ষণ উইংসের পাশে গিয়ে দাঁড়াতে পারবেন। তারপর স্টেজে ঢুকে যদি তিনি পড়ে যান তো পড়ে গেলেন, তার কিছু করার থাকবে না, তখন তাকে হসপিটালে নিয়ে যেতে হবে বা হয়তো তার মৃত্যু হবে। কিন্তু তার আগে পর্যন্ত অভিনেতা অভিনয় করে যাবেন, তার কাজটা করে যাবেন। এটা আর একটা জিনিস, আজকালকার ছেলেমেয়েরা রিল করে কার কত ফলোয়ার্স আছে সেই দেখে ওরা আসছেন, সিরিয়াল হিটও করছে, টিআরপি পাচ্ছে, ফলে তারা আরও কাজ পাচ্ছেন। কিন্তু বেশিরভাগ সবাই নয়, বেশ কিছু ভালো ছেলে মেয়েও এসছে, কাজ করছে নতুন। বেশিরভাগরাই কিন্তু অভিনয়টা না জেনে আসছেন। এটা ভবিষ্যতের পক্ষে ভালো নয় আর কি। সেটা যার প্রমাণও হচ্ছে যে একটা সিরিয়াল হিট করেছে, তারপরে একটা সিরিয়াল, তারপরে দুটোর পরে তিনটের পরে হারিয়ে যাচ্ছে, ওরা থাকছে না। এটা কিন্তু ভালো দিক নয়, এটা খারাপ। এবং সিরিয়াল সবসময় খুঁজতে থাকে নতুন মুখ, নতুন মুখ, নতুন মুখ, নতুন মুখ। একে নিয়েছি, দুটোতে নিয়েছি, না আর নেব না, আমি আবার একটা নতুন ছেলে মেয়ে খুঁজে নিচ্ছে তারা। ক্যারেক্টার আর্টিস্ট আমরা এখনও কাজ করছি, কিন্তু আগামী দিনে হয়তো বাজেটের যা টাইট অবস্থা, তাতে ক্যারেক্টার আর্টিস্টও খুঁজতে হবে নতুন, আমাদের কাজও হয়তো কমে যাবে, এটা হতে পারে। এটা যদি এই এখন যেটা বললে যে একটা সময় হয়তো কাজ থাকবে না, সেটা ভাবায় যে এই চড়াই উতরাইটা কি মেনে নেওয়া সম্ভব হবে এই সময় দাঁড়িয়ে? খুব কঠিন। মানে আজকের দিনে যদি সেটা হয় তাহলে আমি একটু বিপদে পড়ব। এই মানে যা বলতে এই ফ্ল্যাটটি আছে বেচে দেব, বেচে দিয়ে আমি মেয়েকে রাজিও করিয়েছি যে আমি একটা ছোট 2 রুম ফ্ল্যাটে চলে যাব, কিনে একটু যদি আরেকটু দূরের দিকে যাই তাহলে একটু সস্তায়ও পেয়ে যাব। তাহলে টাকাটা ব্যাংকে রেখে, আর মেয়েটা মেয়ে বুঝবে, মেয়েকে এটা আর অসুবিধা হচ্ছে মেয়েকে দিয়ে যেতে পারবো না কিছু, তবে এটা থেকে যেটা বাঁচবে সেটা আমি মেয়েকেই দিয়ে দেবো, বা কোথাও রেখে মেয়েকে নমিনি করে যাব, আর থিয়েটার করব মন দিয়ে। থিয়েটারটাই বোধহয় একমাত্র জায়গা যেখানে অভিনেতাকে একটু বলা যায় না যে বাঁচিয়ে রাখে, যদি পর্দার অভিনয় না হয় তবুও থিয়েটারটা থাকবে। অবশ্যই থিয়েটার সবসময় প্রাণের খিদে মেটায়, মনের খিদে মেটায়, এবং অবশ্যই একটা প্ল্যাটফর্ম যেখানে রেগুলার প্র্যাকটিস করে যাওয়া যায়, সেটা একদম একদম সেটা হচ্ছে থিয়েটার। এইভাবে ব্যস্ততা থাকুক বলা যায়। টেলিভিশনের পর্দায় আপনাকে যারা দেখতে ভালোবাসে তারা রোজ দেখুক, এবং সিনেমা ওয়েব সিরিজ তো আসছেই একটা নতুন। তো শেষে আপনার দর্শকদের যারা দীর্ঘদিন অভিনেতা শঙ্কর চক্রবর্তীকে ভালোবেসেছে। হ্যাঁ অবশ্যই, তাদের জন্যই তো আমি আজকে এখানে। তাদের ভালোবাসা আছে বলেই, তারা দেখেন বলেই আমি কাজ পাই, কাজ করি। আমি তাদের বলবো যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাকে এভাবেই ভালোবেসে যাবেন, এইটুকু চাইবো আমি। আর এই রিসেন্টলি দুর্গাপুরে শো করতে গিয়েছিলাম আজকের শাহজাহান নিয়ে। বেরোনোর সময় আমাকে না নিজেকে শাহরুখ খান মনে হচ্ছিল। 6 জন বাউন্সার আমাকে গাড়িতে তুলতে পারছে না, লোকেরা চলে আসছেন তার মধ্যে এসে সেলফি তোলার জন্য। সেটা আমার কাছে হঠাৎ করে মনে হলো কি, আমি তো শাহরুখ খান হয়ে গেছি। এইটুকুই তো আছে, আর তো কিছু নেই। এই ভালোবাসাটা যদি হারিয়ে ফেলি তাহলে একজন অভিনেতার মৃত্যু হবে, থাকতে পারবো না।